ভাইয়া ওনার বাসা থেকে আসার সময় অনেক চকলেট এসেছেন আপুর জন্য। আপু চকলেট খেতে অনেক পছন্দ করে, বলতে গেলে চকলেট পাগলি। আমান ভাই রুমে এসে দেখে সিমি আপু অনেক কথা বলছে, কিন্তু বড় আপু কোনো কথা বলছে না। আমান ভাই এসে বলে, আমার বউটা কি করছে শুনি। আপু মাথা নিচু করে আছে, তাই সিমি আপু বলে, ও বইয়ের খোঁজ নিচ্ছেন? আর পাশে যে একটা শালি আছে তার খোঁজ নিচ্ছেন না? সবার আগে বউ, তারপর সবকিছু, বুঝলে শাকিলা? বুঝছি বুঝছি। ওগো দেখো, তোমার জন্য আজকে অনেক চকলেট এনেছি আজকে। কই দেখি দেখি তো, শুধু বইয়ের জন্য নাকি শালিকার জন্য কিছু আছে? আরে শাকিলা, নেও নেও, তুমিও নেও। সিমি আপু কিছু চকলেট নিয়ে চলে গেল। বড় আপু কিছুই বলছে না, তাই আমান ভাই আপুর কাছে বসে আপুর একটা হাত ধরে বলে, তুমি খুশি হওনি? আমেন আপু মাথা ঝাঁকি হ্যাঁ উত্তর দেয়। তাহলে কথা বলছো না কেন? আমার সাথেও কথা বলবে নাকি? আমেন আপু আর কিছু না বলেই আমান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমান ভাই আপুকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, তাই না? সারাদিন তোমার অপেক্ষায় থাকি, এই বুঝে তুমি আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিবে, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাই না। আমার ভাইটা ছাড়া আমাকে কেউ বোঝে না। ও আজকে থাকলে আমার সব খেয়াল রাখতো। আচ্ছা, আমি কি তোমার কাছে বিরক্ত হয়ে দাঁড়িয়েছি? কি বলো এসব? কি করব বলো? সারাদিন বাড়ির কাজ করতে হয়, তোমাদের সব কৃষি কাজ দেখতে হয়, সব কাজ শেষে তোমার কাছে ছুটে আসি। আজকে সালাকি থাকলে এতটা প্রেশার আমার উপরে পড়তো না। আমেন আপু আবার কেঁদে ওঠে। কি হলো, আমার সোনা বউটা আবার কাঁদছে কেন? আজ কতদিন হয়ে গেল আমার ভাইটাকে কেউ খুঁজে এনে দিতে পারলে না। আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না আমি। আর পারছি না আমি। প্লিজ তুমি আমার ভাইটাকে খুঁজে এনে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছু চাইবো না। কি করব বলো? সব জায়গায় খোঁজ নেওয়া শেষ, পত্রিকায় পর্যন্ত দিয়েছি, তবুও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাকে আর কি করতে বলছো বলো? বড় আপু আবার কাঁদতে লাগে। আমান ভাইয়া আপুকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। আমান ভাইয়া বলল, আচ্ছা, তুমি মায়ের সাথে কথা বলছো না কেন? তুমি ওনার কথা আমার সামনে বলবে না। ওনার জন্য আজ আমার ভাইটা আমাকে ছেড়ে চলে গেছে। দেখো, উনি তবুও তোমার মা, আর উনি কি সন্তান হারিয়ে কষ্ট পাচ্ছেন না? প্রতিদিনই দেখি উনি কাঁদছেন, বাবাও ওনার সাথে কথা বলছেন না। বড় মেয়ে হিসেবে তোমার উচিত ওনাকে এই মুহূর্তে সাপোর্ট দেওয়া, তা না করে তুমি ওনাকে দূরে সরিয়ে রেখেছো। আপু কোনো কথা বলছে না। কিছু সময় পর বড় আপু মামা বলে ডাকতে থাকে। মা ডাক শুনে তাড়াতাড়ি রুমে এসে চলে আসে। এসে দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে, আর চোখ দিয়ে পানি পড়ছে, কারণ এই কয়েকদিনে আপু একদমই মায়ের সাথে কথাই বলেনি। মা, তুমি জানো না তোমার নাতি হবে? কই, তোমরা তো দেখছি কোনো মাথা ব্যথাই নেই। কাঁথা সেলাই করবে না তোমার নাতির জন্য? এই কথা শুনে মা দৌড়ে গিয়ে আপুকে জোরে ধরে কাঁদতে থাকে। আপুও কাঁদছে। আমান ভাই একটু দূরে দাঁড়িয়ে দেখছে। এদিকে বিকেলে ছোট মেয়ে এসে আমাকে খাইয়ে চলে যায়। লামিয়া সবসময় আমার যত্ন নেয়। এভাবে আরো 2 দিন পার হয়ে যায়। রাতে লামিয়া আমাকে ডাকতে এসে দেখে আমি শুয়ে কি যেন ভাবছিলাম। তখন আমাকে বলে, কি ভাবছেন? কিছু না। ও আচ্ছা। আপনি কি সবসময় হিসাব করে থাকেন? আগে বাসায় থাকতাম না, কিন্তু আপনি আসার পর থাকছি। আমি আসাতে তো তাহলে আপনার সমস্যা হয়েছে। বেশি বকবেন না তো। আচ্ছা, একটা কথা বলবো? বলেন। আমি কি আপনার বন্ধু হতে পারি? আমার কোনো ছেলে বন্ধু নাই, আপনি কি হবেন আমার বন্ধু? আমি কিছুক্ষণ ভেবে বললাম, হওয়া যায়। কিন্তু কিছু শর্ত আছে। কি মেয়েরে বাবা, উনি আসছেন বন্ধুত্ব করতে, আবার উনি শর্ত দিচ্ছেন। শুনি কি শর্ত? প্রথমত, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত, আমাকে তুমি বলে ডাকতে হবে। প্রথমটা পারবো, কিন্তু দ্বিতীয়টা পারবো না। পারতেই হবে। আর বেশি কথা বললে কিন্তু আমার রাগ উঠে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার চলো পাপা, মম তোমাকে খেতে ডাকছে। আমার একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত শুনি? আঙ্কেল আর ছোট মাকে পাপা মম ডাকতে পারবেন না, আব্বু মা বলে ডাকবে। আঙ্কেল আর ছোট মাকে পাপা মম বলে ডাকতে পারবে না, আব্বু মা বলে ডাকবে। লামি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, হয়তো প্রথম প্রথম পারবো না, কিন্তু তুমি শিখিয়ে দিলে ঠিক পারবো। এরপর লামি আমাকে উঠিয়ে হুইল চেয়ারে করে নিয়ে গেল খাবার টেবিলে। ছোট মা আমার জন্য খাবার নিয়ে বসে আছেন, আঙ্কেলও বসে আছেন। আমরা চলে এসেছি, এবার খাওয়া শুরু করা যাক আম্মু। লামির কথা শুনে আঙ্কেল ছোট মা সবাই তো অবাক। তুমি কি বলে ডাকলে তোমার মাকে? কেন আম্মু বলে ডাকছি? ভুল করেছি কি আব্বু? এবার ছোট মা অবাক। এত করে ডাকতে বলেও তো এতদিন পাপা মম বলে ডাকতিস, আজকে হঠাৎ এত পরিবর্তন? সালাফি আমাকে শিখিয়ে দিয়েছে আম্মু। আঙ্কেল মুস্কি এসে বলল, ভালো ভালো। এরপর ছোট মা আমাকে আর লামিয়াকে খাওয়াতে লাগলো। আঙ্কেল খেতে খেতে বললেন, তোমাদের কলেজে ভর্তি করে দিয়েছি, পরশু থেকে ক্লাস শুরু। আচ্ছা ঠিক আছে পাপা, সরি সরি আব্বু। সবাই হাসতে লাগলো। আজ কলেজের জন্য রেডি হয়েছে দুজনই।
আমাকে হুইল চেয়ারে করে লামিয়া কলেজে নিয়ে এসছে। আজ আমি খুব খুশি, আবার ভয়ও লাগছে। আমাদের দেখে লামিয়ার বান্ধবীরা এগিয়ে আসলো, আর সাথে সাথে কয়েকজন ছেলে। তারা আমাকে আর লামিয়াকে দেখে যা বলো, তা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছিল। লামিয়া আমাকে হুইল চেয়ারে করে কলেজে নিয়ে আসছে। আজকে আমি খুবই এক্সাইটেড। জানি না প্রথম দিন কলেজে গিয়ে কি বলবে। অবশেষে আমরা কলেজে পৌঁছে গেলাম। আমাদের দেখে লামিয়াদের সব বান্ধবীরা এগিয়ে আসে, সাথে কয়েকজন ছেলে। লামিয়ার এক বান্ধবী বলতে লাগলো, কি রে, এই নেংরাটাকে কোথায় পাইলি? এই, তুই কি বলছিস এসব? সম্মান দিয়ে কথা বল। ঠিকই বলছে তো। আচ্ছা লামিয়া, আজ সূর্য কোন দিকে উঠেছে বল তো? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, এতদিন আমাদের ছেলে বন্ধু ছিল বলে কতই না কথা শুনিয়েছিস, আর আজকে লামিয়া চৌধুরী নিজে ছেলেদের সাথে কলেজে এসেছে। আরে আমরাও তো সুস্থ ছেলের সাথে বন্ধুত্ব করছি, হয়তো একটা পঙ্গু ছেলের সাথে বন্ধুত্ব করেছে। সত্যি তোর কপালটা খুব খারাপ রে লামিয়া, শেষে কিনা একটা ন্যাংরা ছেলের সাথে বন্ধুত্ব করলি। এই বলে সবাই একসাথে হেসে উঠলো। আমি মাথা নিচু করে আসি। দোষকের পানি আজ কোনো বাদ মানছে না। আমার জন্য আজ লামিয়াকে অপমানিত হতে হলো। লামিয়া এবার মুখ খুললো। আবিদা সালাফিকে ওই দিকে নিয়ে যা তো। কেন, এখন লজ্জা লাগছে নাকি মিস লামিয়া? ওর মতো খোরাকি না বলে আমাকে বলতেন, আমি তো রেডি ছিলাম। তাই বলে এমন একজনকে, সি সি। আবার হাসতে লাগলো। মেয়েগুলোর মধ্যে থেকে একজন ছেলে এসে আমাকে একটু দূরে নিয়ে গেল। এরপর লামিয়া বলতে লাগলো, তোরা কি যেন বলছিস বারবার? নোংরা? ও আজ নোংরা কার জন্য জানিস? শুধুমাত্র আমার জন্য। আমার জন্য আজ ওর এই অবস্থা। আর কেন আমি ওর সাথে বন্ধুত্ব করছি জানিস? ও একজন এতিম, আর এই সময় একজন মানুষের দরকার যে ওকে আদর যত্ন দিয়ে আগলে রাখবে। আর কি বলেছিস তোরা? ছেলে বন্ধুর জন্য তোদের সাথে কথা বলতে চাইতাম না। হ্যাঁ, চাইতাম না। কেন জানিস? তোদের এসব বন্ধুত্ব ছিল না, ছিল নষ্টামি। কলেজের পেছনে ঝাড় জঙ্গলে দেখা করা কি বন্ধুত্বের নমুনা? আর যদি ভালোবাসা হয় তাহলে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। যে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে ঝাড় জঙ্গলে নিয়ে যাবে না। আর ভাইয়া, আপনি যেন কি বললেন? লজ্জা? হাহ, আরে ভাই, আমি তো ওকে নিয়ে গর্ববোধ করি। যে ছেলের জন্য আমার বাবা মা ছেলের ভালোবাসা পেয়েছে, তাকে নিয়ে কি কখনো লজ্জা হয় বলেন? তাকে নিয়ে শুধু গর্ব করা চাই। লামিয়ার কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলেছে, কেউ কিছু বলছে না। ছি, সত্যি আজ আমার খারাপ লাগছে এই ভেবে যে আমি তোদের মতো ছোট মনের মানুষের সাথে এতদিন চলাফেরা করছি। আমি সত্যি আজ লজ্জিত তোদের মতো বন্ধু পেয়ে। যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, তাদেরকে আমার দরকার নেই। এখন তোরা আসতে পারিস, আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবি না। আমার এমন বন্ধু চাই না। সত্যি আমাদের সমাজটাই এমন। আমরা সবাই জানি অন্ধকে অন্ধ বলা যাবে না, খোরাকে খোরা বলা যাবে না। আবার আমরাই কারো না কারো খোদ দেখলে সমালোচনা করতেও ছাড়ি না। ওই যে একটা কথা আছে না, টিভিতে যখন দেখি কোনো বাঘ কোনো হরিণকে তাড়া করছে, তখন আমরা হরিণটার জন্য খুব দোয়া করি। আর যখনই হরিণটা বাঘের হাত থেকে রক্ষা পায়, তখন আমরা টিভিটা অফ করে বিসমিল্লাহ বলে মুরগির মাংস খাইতে শুরু করি। মায়া আছে সবার জন্যই, কিন্তু নিজের বেলায় সবকিছু আমরা ভুলে যাই। লামি আমাদের কাছে আসে, এসে দেখে আবিদ আমার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি মাথা নিচু করে আছি, কোনো কথা বলছি না। কি হয়েছে সালাফি? মন খারাপ করে আছো কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে বাসায় নিয়ে চলো, আমি এখানে থাকবো না। ওরা আমাকে অপমান করছে ঠিক আছে, কিন্তু আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। তুমি আর আমাকে কলেজে নিয়ে আসবে না, আমি বাসায় যাব। লামি আমার সামনে হাঁটু ঘিরে বসে আমার দুগালে হাত দিয়ে আমার মুখ উঁচু করে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমরা তো বাসায় যাবই, তুমি কেঁদো না প্লিজ। আর ওদের কথাই কি আমি তোমাকে কলেজে নিয়ে আসবো না বলো? বন্ধুর খারাপ সময়ে বন্ধু থাকবে না তো কে থাকবে বলো? আর তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব। আমি কিছু বলছি না, শুধু চোখের দিকে তাকিয়ে আছি। সত্যি আজ ওরা একটু বেশি করে ফেলেছে। কি করবো বল, আমি তো গরিব ঘরের মেয়ে। দেখিস তো ওরা আমাকে অপমান করতেও ছাড়ে না, তাই তখন কিছু বলতে পারি না। রে আমাকে মাফ করে দিস। আরে ধুর, কি বলছিস এসব? বাদ দে, আমি জানি তুই কেমন। কিন্তু ভাইয়ের সাথে এসে থেকে এত কথা বললাম, ভাইয়া একটা কথারও জবাব দেয়নি কিন্তু। কি বলিস আবিদা, কি বলছিস এসব? তুমি ওর সাথে কথা বলো নাই? আমি মাথা নিচু করে বললাম, না। কেন? কেউ একজনের কাছে কথা দিয়েছি, কোনো মেয়ের সাথে কথা বলবো না। লামি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো, মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো আমার কাছে কথা দিয়েছে? এবার মুখ খুলে বলল, তাই বলে তুমি আবিদার সাথেও কথা বলবে না? ও তো তোমাকে ভাই ডেকেছে। যার কাছে কথা দিয়েছি সে তো সব মেয়ের কথাই বলেছিল। এবার লামিয়া হাসতে লাগলো। আচ্ছা, সে তোমাকে এখন অনুমতি দিচ্ছে আবিদার সাথে কথা বলবে, হয়েছে? আর বোনের সাথে কি কোনো ভাই কথা না বলে থাকতে পারে? ও, এর মানে তুই ভাইয়াকে বলেছিস কোনো মেয়ের সাথে কথা না বলতে? ভালো ভালো। এরপর লামিয়া আমাকে কারে উঠিয়ে দেয়। আবিদা লামিয়ার হাত ধরে কোথায় যেন নিয়ে গেল।
এরপর বলে, সত্যি তুই একটা হীরের টুকরা পেয়েছিস রে। সালাফি ভাইয়ের সত্যি অনেক ভালো। যে ছেলেটা তোর একটা কথাই কোনো মেয়ের সাথে কথা বলে না, বুঝতে পারছিস ছেলেটা কত মান্য করে তোকে। সামলে রাখিস, হারাতে দিস না। লামিয়া কিছু না বলেই তাকে জোরে ধরে কেঁদে ওঠে আর বলে, দোয়া করিস যেন আগলে রাখতে পারি। দোয়া করে। আর কাঁদিস কেন পাগলি? মিষ্টি খাওয়াবে কিন্তু। আচ্ছা হবে ইনশাল্লাহ। এরপর লামিয়া আবিদাকে বিদায় দিয়ে কারে এসে ওঠে। কাঁদলে নাকি তুমি? আরে না, কোথায় কাটলাম? এরপর গাড়ি আপন গতিতে চলতে থাকে। বাসে এসে ঢুকতেই ছোট মা জিজ্ঞেস করে, কেমন হলো আজকে কলেজ? লামিয়া কিছু বলার আগে আমি বলে ফেললাম, অনেক ভালো ছোট মা। এরপর ছোট মা নিজের হাতে আমাকে লামিয়াকে খাইয়ে দিল। খাওয়া শেষে আমাকে আমার রুমে নিয়ে গেল লামিয়া। একটু পর লামিয়া আবার আমার রুমে এসে বলল, কি করছেন মহারাজ? কিছু না, আজ একটা কথা বলবো, রাখবে বলো? বলো। যতদিন না আমি ভালো হই ততদিন আমাকে আর কলেজে যেতে জেদ করো না প্লিজ। লামিয়া মন খারাপ করে ফেললো। এরপর কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে যতদিন তুমি কলেজে যাবে না ততদিন আমিও যাব না, আর এই ব্যাপারে কিছু বলতে পারবে না। এ বলে লামিয়া চলে গেল। অনেক ডাকলাম কিন্তু শুনলো না। রাতে লামিয়া খাওয়ার প্লেট হাতে নিয়ে আসলো। এসে বলল, এই নাও, তাড়াতাড়ি হা করো। ছোট মা কই? আম্মু অনেক ব্যস্ত, তাই আমাকে খাওয়াতে বললো। আমি আর কিছু না বলেই ওর হাতে খেতে লাগলাম। ভালোই লাগছিল ওর হাতে খেতে। একটু পর ছোট মা আসলো। এসে বলল, আমার ছেলেটাকে ঠিক মতো খাওয়াতে পারছো তো? ছোট মা, আজ তুমি খাওয়ালে না কেন? আর বলিস না, আজ লামিয়ার নাকি ইচ্ছে জেগেছে তোমাকে খাওয়াতে, তাই না করি নাই। ছোট মায়ের কথা শুনে আমি লজ্জা মাথা নিচু করে নিলাম। লামিয়াও তাড়াতাড়ি খেয়ে পালালো। রাতে শুয়ে শুয়ে ভাবছি, কোথায় ছিলাম? আর আজ আল্লাহ তাআলা কোথায় এনে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। পরদিন থেকে লামিয়া আমাকে একটু একটু করে হাঁটার প্রশিক্ষণ দিতে শুরু করলো। হাঁটতে পারতাম না, পড়ে যেতাম, অনেক কষ্ট হতো। কিন্তু আমার ছেলে লামিয়া বেশি কষ্ট পেত। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, সবসময় আমার পাশে থাকতো। লামিয়ার অক্লান্ত সেবা আর আল্লাহ তাআলার অশেষ রহমতে 1 মাস পরে আমি সুস্থ হলাম। আজ একসাথে কলেজে এসেছি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। লামিয়ার সব বান্ধবীরা আমার কাছে এসে ক্ষমা চায়। লামিয়া ক্ষমা করবে না, অবশেষে আমার কথায় মাফ করে। কিন্তু আমি ওদের কারোর সাথেই কথা বলি নাই। এভাবে দিন চলতে লাগলো। যত দিন যাচ্ছে আমাদের বন্ধুত্বটা গাঢ় হতে থাকে। লামিয়ার কেয়ার গুলো দিন দিন বাড়তে থাকে। এভাবে 6 মাস অতিবাহিত হয়ে যায়। একদিন ছোট মা আমাকে বাজার থেকে কিছু সবজি আনতে বলে। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একজন মেয়ে রিক্সায় করে যাচ্ছে, আর ওনার ওড়না চাকায় প্যাঁচ লাগছে। তাই দৌড়ে গিয়ে ওনার ওড়নাটা টান দেই। এতে ওনার বুক থেকে ওড়নাটা পড়ে যায়। এই কুত্তার বাচ্চা, রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরে টানিস? বাসায় তোর মা বোন নাই? মেয়েটির চর খেয়ে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি কিছু বলছি না, মাথা নিচু করে আছি। কি হলো, কথা বলছিস না কেন? মেয়েদের ওড়না ধরে টানতে ভালো লাগে তাই না? বাবা মায়ের সঠিক শিক্ষা দিতে পারেনি। এমনি লোকে বলে যে বাবা মা যেমন তাদের সন্তানও তেমন হয়। কুকুরের পেট থেকে তো কুকুরের বাচ্চাই বের হবে, তাই না? এবার আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। কি হলো, মুখে কি ক্লুফ লেগেছে? তোদের মতো ছেলেদের কারণে আজ আমরা বাইরে বেড়াতে ভয় পাই। তোদের মতো রাস্তার কুকুরের জন্য আমরা সুরক্ষিত না। তোদের মতো রাস্তার কীটের জন্য আজ আমাদের দেশে হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে। তোদেরকে তো পুলিশে দেওয়া উচিত। এই আপনারা কেউ পুলিশে ফোন করেন তো। ইতিমধ্যে অনেক মানুষও জমা হয়েছে। ভিড়ের ভিতর থেকে একজন ছেলে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে আপু? দেখেন না ভাইয়া, ওই ছেলেটা দৌড়ে এসে আমার ওড়না ধরে টানছে, আবার কোনো কথা বলছে না, মনে হচ্ছে বোবা। উনি যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্যে ওনার ওড়না ধরে টান দিইনি। ওনার ওড়না রিক্সার চাকার সাথে প্যাঁচ লেগে যাচ্ছিল, এতে ওনার ক্ষতি হতো, তাই আমি টেনেছি। বিশ্বাস করেন ভাই। সবাই তখন রিক্সার চাকায় লক্ষ্য করে। সবাই দেখে বলে, সত্যিই তো। ছেলেটা আপনাকে বাঁচানোর জন্য এত কিছু করলো, আর আপনি কত কি বলে ওকে অপমান করলেন, এমনকি ওর বাবা মা তুলে কথা বললেন। তবুও দেখেন, ছেলেটি এখন পর্যন্ত একটা কথাও আপনাকে বলে নাই। আচ্ছা, আপনাদের মেয়েদের কি সমস্যা বলেন তো? সব ছেলেদের কি আপনারা একই মনে করেন? মেয়েটি মাথা নিচু করে বলল, সরি। সরি বললেই কি সবকিছু মাফ হয়ে যায়? যান, ওর কাছে গিয়ে মাফ চান। আমি কিছু না বলে কাউকে কিছু বলার সুযোগ না দিই উল্টো পথে আসার দিকে হাঁটা দিলাম। সত্যি আজ খুব খারাপ লাগছে। মানুষের উপকার করতে নেই। বর্তমানে মানুষ উপকার স্বীকার করতে পারে না। আজকে আপনাদের মতো কিছু মানুষের জন্য মানুষ একে অপরের উপকার করতে ভয় পায়। আসলে আপনারা উপকারের যোগ্যই না। আজ এই ছেলেটা না হয়ে যদি আমি হতাম, তাহলে ওই চড়ের 3 গুণ চড় আপনাকে ফেরত দিতাম। ভদ্র ঘরের ছেলে বলে আপনি বেঁচে গেলেন আজকে। জীবনে সবাইকে এক পাল্লায় মাপার চেষ্টা করবেন না, না হলে আপনার কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। এই বলে সবাই চলে গেল। আমি বাসায় চলে আসলাম। এসে ছোট মাকে সবজি দিয়ে সোজা রুমে চলে আসলাম। একটু পর লামিয়া চলে আসলো। কি রে মহারাজ,
কি করিস? আমি মাথা নিচু করে আছি, মন খারাপ, তাই কথা বলতে ইচ্ছে করছে না। কি রে, কথা বলছিস না যে? ভালো লাগছে না, যাও এখান থেকে। কি হয়েছে তোর? শরীর খারাপ করছে নাকি? আমাকে বল। আমার এমনিতে ভালো লাগছে না, তুই যা এখন প্লিজ। না, যাবো না, আমি এখানেই থাকবো। মাথায় রাগ উঠে গেল, তাই ধমক দিয়ে বললাম, কথা কানে জানা তোর, তাই না? এতবার বলছি তবু শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে। ও, এটা তো আবার তোর রুম। আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে নদীর তীরে চলে আসলাম। এসে নির্জন জায়গায় অনেকক্ষণ কাঁদলাম। আজ আমার জন্য আবার আমার মা বাবাকে কথা শুনতে হলো, আমার জন্য আমার বোনকেও কথা শুনতে হলো। সত্যি আমি একজন অযোগ্য সন্তান। আবার অযথাই লামিয়াকে রাগ দেখালাম। মেয়েটা আমার জন্য কি না করেছে, আর ওর সাথে খারাপ ব্যবহার করলাম। আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে। একা একা অনেকক্ষণ কাঁদলাম। এবার রাতে বাসায় আসলাম। বাসায় আসতেই ছোট মা আমাকে ভালো করে দেখে বলতে লাগলো, কোথায় ছিলিস এতক্ষণ? বাইরে ছিলাম একটু। কি হয়েছে তোর? কি হয়েছে আবার? কিছু হয়নি তো। কি হয়েছে কি না তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা আয়, খেয়ে নে। লামিয়া কই? ও নাকি আজ খাবে না। কেন? জানি না বাপু, তোরা দুইজন আমাকে পাগল করে দিচ্ছিস। বুঝলাম মহারানী খুব রাগ করেছে। ছোট মা, তুমি একটা প্লেটে ভাত সাজাও, আমি ফ্রেশ হয়ে আসি। এবার ফ্রেশ হয়ে ভাতের প্লেট নিয়ে লামিয়ার রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিতেই দরজা খুলে যায়। এরপর ভিতরে ঢুকে লাইট দিয়ে দেখি লামিয়া মুখে ঢাকা দিয়ে ঘুমিয়ে আছে। তাই ওর মুখের উপর থেকে চাদরটা সরিয়ে ওকে দেখে তো আমি অবাক। এ কি আসলে লামিয়া নাকি অন্য কেউ, নাকি পরি? সত্যি আমি তো অবাকই শীর্ষে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আজ প্রথমবার আমাকে দেখলাম। ও যে কতটা সুন্দর বলে বোঝাতে পারবো না। দেখে মনে হয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আজ আমার জন্য কে কাঁদতে হয়েছে, নিজের কাছে খুব খারাপ লাগছে। এরপর আমি ওর বিছানায় বসে ওর মাথাটা আমার কোলে রেখে চোখের পানি দাগগুলো মুছে দিলাম। পাগলি, এইটুকুতেই কি এত কাঁদে? এলামিয়া ওঠো। আম্মু ঘুমাতে দাও, ডিস্টার্ব করিও না তো। এই, আমি তোর মা না, ওঠ কুত্তি। আমার কথা শুনে ঝটপট করে লামিয়া উঠে বলল, ওই কুত্তা, তুই আমার রুমে কেন? তখন আমাকে চলে যেতে বলে এখন তুই আসলি কেন? সরি। তোর সরের গুষ্টি কিলাই, তুই আমার রুমে আসছিস কার অনুমতি নিয়ে? আমি মাথা নিচু করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। সরি মানে? সরি বললেই সব শেষ? আমাকে তখন কুকুরের মতো তাড়িয়ে দিলি, এখন তুই আমার রুমে কোন সাহসে আসছিস? জানিস তখন আমি কতটা কষ্ট পেয়েছি? একবারও ভেবেছিস তোর কথাগুলোতে আমি কতটা কষ্ট পাবো? মাফ করে দিও, আমার তো মন ভালো ছিল না, তাই তোমাকে ওইসব কথা বলছি। আর আমি এসে শুনলাম ছোট মায়ের নাকি কাজ আছে, তাই তোমার কাছে আসলাম খেতে। তোমার হাতে খেলে মন ভালো হয়ে যায়, তাই। আচ্ছা, আমি চলে যাচ্ছি। আর একটা পা বাড়ালে পা কেটে হাতে ধরিয়ে দিব। রাগ দেখানোর সময় মনে থাকে না আমাকে ছাড়া গতি নেই? আসো এইদিকে, বিছানায় এসে বসো। আগে খাওয়াই, তারপর আমাকে কষ্ট দেওয়ার শোধ তুলবো। এরপর হাত দিয়ে আমাকে খাওয়াতে লাগলো। আমি কিছু খেয়ে প্লেট নিয়ে ওর মুখের সামনে খাবার তুলে দিতে দেরি, কিন্তু খেতে দেরি হলো না। আজ প্রথম আমি ওকে নিজের হাতে খাওয়াচ্ছি, আর ও আমার চোখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ছোট মেয়ে দেখে আমি ওকে খাওয়াচ্ছি। খাওয়াতে দেখে বলে, বাহ বাহ বাহ, তুই নাকি খাবি না, এখন তো দেখি বেশ খাচ্ছিস। তুমি নাকি ব্যস্ত? কে বললো তোমাকে? ও বলেছে, তাই তো আমার কাছে খেতে আসছে। ও তোমাকে খাওয়াতে এসেছে, পাগলি মেয়ে। এত বড় ধোকা, আমি আর খাবো না। তাহলে বাকিটা ফেলে দিই, কি আর করার? কেউ যখন আমার হাতে খাবেই না। না, আমার জন্য যখন এনেছো তাহলে খাইয়ে দাও, ফেলে দিলে আল্লাহ তাআলা পাপ দিবে। ছোট মার আমি হাসতে লাগলাম। ছোট মা চলে গেল, আর আমি ওকে খেয়ে হাত দিয়ে চলে যেতে চাইলে লামিয়া হাত ধরে বলে, এই কোথায় যাচ্ছ? আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে এখন শাস্তি পেতে হবে। আচ্ছা বলেন মহারানী, আমার শাস্তিটা কি? মহারানীকে এখন মহারাজ ঘুম পাড়িয়ে দিবে। যথাজ্ঞা মহারানী। এরপর ওর পাশে বসে মাথায় হাত বলে দিতে লাগলাম। হঠাৎ করে লামিয়া আমার কোলে মাথা রাখলো। কি হলো এটা? যা হবার তাই হয়েছে, তোমার কাজ তুমি করো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওই। বলো। সরি। কেন? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। কি করেছো তুমি? তোমার মুখ দেখেছি। তাতে কি হয়েছে? তোমার জিনিস তুমি দেখছো, তাতে কার কি? মানে? কিছু না। আচ্ছা, তুমি যখন আমার মুখ দেখে অন্যায় করে ফেলেছো, তখন তো একটা শাস্তি প্রাপ্য তোমার। কি শাস্তি? যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সত্যিই তো। আচ্ছা, তাহলে আমার কপালে কিস করো। কি বলো এইসব? আমি পারবো না। তুমি কথা দিছো কিন্তু। তাই বলে এই কাজ? অন্য কিছু বলো। 1000 বার কান ধরে উঠা বসা করি। না, এটাই করতে হবে। কি আর করার? আচ্ছা, তুমি চোখ বন্ধ করো। আচ্ছা। লামে চোখ বন্ধ করলো। অবশেষে কোনো উপায় না পেয়ে ওর কপালে কিস করলাম। কিস করার সাথে সাথেই ও আমার কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুয়ে মুখ লুকালো। পাগলি, এই বলে আমি ওর মাথায় হাত বোলাতে লাগলাম। জানি পাগলিটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার শেষ পর্যন্ত কি হবে জানি না। খুব চিন্তা হয়,
আঙ্কেল ছোট মা যদি মেনে না নেয়, এসব ভাবছি আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একসময় ও সোজা হয়ে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে আছি, মনে হয় 1000 বছর ওর দিকে তাকিয়ে থাকি। অন্যদিকে ছোট মা আর আঙ্কেল দরজার ফাঁক দিয়ে আমার আর লামের কাণ্ড প্রথম থেকে দেখছে আর হাসছে। হাসতেছে তারাও চলে যায়। লামিয়া ঘুমিয়ে পড়েছে। বড় অপুর কথা আজ খুব মনে পড়তেছে, খুব দেখতে ইচ্ছে করছে। ওর মুখে ভাইয়া ডাকতে শুনতে খুব ইচ্ছে করছে। তাই লামিয়ার ফোনটা হাতে নিয়ে অন করার সাথে সাথেই আমার ছবি ভেসে উঠলো। পাগলিটা এত ভালোবাসে আমাকে, তবুও মুখে বলে না। কিন্তু এরপর যে মনে ভাবে ভেঙে যাবে ভাবতে পারিনি। ফোনে পাসওয়ার্ড দেওয়া অনেক চেষ্টা করলাম, কিন্তু খুলতে পারলাম না। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, তাই যেভাবে সেই কাজ। ও মা, যাই ভাবলাম তাই। পাসওয়ার্ড S+L আর ব্র্যাকেট দেওয়া। এরপর অনেকক্ষণ চিন্তা করলাম ফোন দেবো কি দেবো না, আর বেশি কিছু না ভেবে কল দিয়ে দিলাম। অন্যদিকে আপু ফোনে আমার ছবিগুলো দেখছিল, আর ভাই আপুর মাথা কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে। আপু রিসিভ করার সাথে সাথেই আসসালামু আলাইকুম। আমি চুপ করে আছি। আপুর কণ্ঠ শুনে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। হ্যালো, কে? আমি চুপ করে আছি আর কাঁদছি। একসময় আপু বুঝতে পারে ওপারের জন কাঁদছে। আপু চিৎকার দিয়ে বলে ওঠে, ভাই কেমন আছিস তুই? আমি অবাক। আপু আমার কান্নার শব্দ আমাকে বুঝতে পারলো। আমি কোনো কথা বলছি না। ভাই কথা বল প্লিজ, চুপ করে থাকিস না। কোথায় গেছিস তুই আমাকে ছেড়ে? তুই ফিরে আয় না ভাই, এই করেছে। কথা বল না, কথা বলবি না আমার সাথে? আমি কথাই বলতে পারছিলাম না, আর সহ্য করতে না পেরে কেটে দেই আর ফোন অফ করে রাখি। আপু চিৎকার করে ওঠে ভাই বলে। বাড়ির সবাই জেগে যায়। আপুর মুখে ভাই ডাক শুনে সবাই ছুটে আসে। আর আমান ভাই বলে, কি বলছো তুমি? কে ফোন দিয়েছে? আপু কাঁদতে কাঁদতে বলে, আমার ভাই কল দিয়েছিল। আমি নিশ্চিত ওটা আমার বাবু। আমার বাবু আমার সাথে কথা বলে নাই। আমার বাবু আমাকে ফোন দিয়েছে, তুমি দেখো। আমার বাবু আমাকে ফোন দিয়েছে, তুমি একবার কল দিয়ে দেখো না প্লিজ। বাবা, বলছিলাম না আমার ভাই আমার সাথে কথা না বলে থাকতে পারবে না। আমার বাবা আমাকে ফোন দিয়েছিল বাবা। আমান ভাই অনেক চেষ্টা করে, কিন্তু আর কল ঢোকে না। কি হলো? আমাকে দাও, আমার বাবুর সাথে কথা বলবো। তুমি শান্ত হও, এটা তোমার মনের ভুল। ওটা রং নাম্বার হতে পারে, ওটা সালাকি না। তুমি মিথ্যা বলছো, আমার ভাই আমাকে কল দিয়েছিল। আমিও কান্নার শব্দ চিনি। শান্ত হও প্লিজ, তুমি হয়তো বুঝতে পারোনি। না, আমি ঠিক বুঝেছি ওটা আমার ভাই ছিল। তোমাকে বিশ্বাস করো না। জানো বাবা, আমার ভাইটা খুব কাঁদছিল। আমার ভাইটার কান্নার জন্য আমার সাথে কথাই বলতে পারছিল না। আর আমার বাবুর কান্না চিনি বাবা। আগে ওর যখন মন খারাপ হতো, ও আমার কাছে ফোন দিয়ে কান্না করতো। তোমরা আমাকে বিশ্বাস করো, ওটা আমার ভাই ছিল। আপুর কথা শুনে বাবা দপ করে বসে পড়ে, আর আমার নাম ধরে চিৎকার করে কাঁদতে থাকে। মা, সিমি সবাই কাঁদছে। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে বিশ্বাস করো। ওটা আমার বাবু ছিল। তুমি আমাকে ভাইকে ফিরিয়ে এনে দাও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমার ভাইকে এনে দাও। আমান ভাই আপুকে পা থেকে উঠিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব বলো? আমি কি এমন চেষ্টা করছি? আমার যতটুকু সম্ভব তার থেকেও বেশি চেষ্টা করছি। যে হারিয়ে যায় তাকে পাওয়া যায়, কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায় তাকে পাওয়া যায় না। তুমি শান্ত হও, তোমার এই সময় বেশি উত্তেজিত হওয়া যাবে না। বেবির ক্ষতি হবে, সালাপির কলিজার ক্ষতি হবে। তুমি বুঝতেছো না কেন? দুজনে কাঁদতে থাকে। সেই রাতে ওই নাম্বার অনেক চেষ্টা করেছে, কিন্তু আর আমাকে কলে পাইনি। সারা রাত সবাই কেঁদেছে। অন্যদিকে আমি কল কেটে দিয়ে হামা করে কাঁদতে শুরু করি। আমার কান্নার শব্দে লামের ঘুম ভেঙে যায়। ওটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? খারাপ লাগছে নাকি তোমার? অসুস্থ লাগছে কি? তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলো। আমি কিছুই বলছি না, শুধু ওকে জড়িয়ে ধরে কাঁদছি। কি হয়েছে আমাকে বলো। আমি কি তোমাকে বেশি শাস্তি দিয়ে ফেলেছি? এই দেখো কান ধরছি, আর তোমাকে শাস্তি দিব না, তবুও তুমি চুপ করো। জানো না তোমার কান্না আমার সহ্য হয় না। তবুও আমি কাঁদতে আছি। আমার কান্নার শব্দে আঙ্কেল, ছোট মা সবাই জেগে গেছে। ওরা এসে হাজির হয়েছে। আঙ্কেল বুঝতে পেরেছেন, আর ছোট মা হয়তো কিছুটা, ওনারাও কাঁদছেন। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর কিছুটা শান্ত হলাম। আমার ছেলে আমি আমাকে বেশি শক্ত করে জড়িয়ে ধরে আছে। আব্বু, আম্মু, তোমরা যাও, আমি আসছি। আঙ্কেল ও ছোট মা চলে গেলেন। কি হয়েছে তোমার? আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছিলাম তাই না? সরি, আর কোনো দিন এরকম হবে না। এভাবে বলো না প্লিজ, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে। এই বলে আমি লামের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। লামি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আমি বললাম, তোমার সিমটা আমাকে দেবে? লামের সাথে সাথে সিমটা খুলে আমার হাতে দিল। সারা রাত আমার মাথায় হাত বোলাতে লাগলো, আর আমি চোখ বন্ধ করে ওর হাতের উষ্ণ ভালোবাসার ছোঁয়া নিতে ব্যস্ত। এভাবে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালে লামে নিজের হাতে নাস্তা বানিয়ে আমাকে ডেকে নিজের হাতে খাওয়ালো। সত্যি বলতে কি আমি নিজের হাতে খাই না বললেই চলে। আঙ্কেল আমার মনের অবস্থা বুঝতে পেরে লামিয়াকে বললেন,
যেন আজকে একটু ঘুরতে যাই। সারাদিন অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু খেলাম, অনেক মজাও করলাম। এভাবেই দিন চলতে লাগলো। আরো চলে গেল 3 মাস। আজকে লামিয়া সহ কলেজে গেলাম, গিয়েই আবিদের সাথে দেখা। লামিয়া গিয়ে আবিদের সাথে ভাগ হয়ে গেল, আমি আলাদা হয়ে গেলাম। একটু দূরে যেতে শুনতে পেলাম কে যেন পিছন থেকে ভাইয়া ভাই বলে ডাকছে। আমি গিয়ে পিছন দিকে যাকে দেখলাম তাতে আমার মাথায় রাগ উঠে গেল। পিছনে ফিরে দেখি সেদিন সে মেয়েটি, যার প্রাণ বাঁচানোর জন্য ওড়না ধরে টেনেছিলাম। পিছনে একবার ওই মেয়েটিকে দেখে সামনে হাঁটা শুরু করলাম, কিন্তু মেয়েটি দৌড়ে আমার সামনে এসেই দাঁড়িয়ে বলতে শুরু করলো, এত ডাকছি শুনছেন না কেন? আর পালাচ্ছেন কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমি মাথা নিচু করে আছি, কোনো কথা বলছি না। কি হলো, কথা বলছেন না যে? আমি কিছুই বলছি না। যাই হোক, আমি রিমি, এখানে নতুন ভর্তি হয়েছি। আপনি কোন ইয়ারে? তবু আমি চুপ করে আছি। সেদিনকার জন্য সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই, না বুঝে আপনাকে অনেক অপমান করেছি। আপনার মা বাবা পর্যন্ত তুলে কথা বলেছি। জানি আমি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না, তবু আপনার কাছে হাত জোড় করছি ভাইয়া, আমাকে মাফ করে দেন। আমি তবুও মাথা নিচু করে আছি আর মনে মনে ভাবছি, লামি যদি দেখে ফেলে আমি কোনো মেয়ের সাথে এভাবে দাঁড়িয়ে আছি, তাহলে তো আমি শেষ। আমি কথা বলছি না বলে এবার রিমি আমার হাত ধরে ফেলে আর মাপ চাইতে থাকে। কিন্তু হঠাৎ করে লামিয়া কোত্থেকে যেন এসে আমার হাত থেকে রিমির হাত আলাদা করে ঠাস ঠাস করে চড় মেরে কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে যায়। আমার পিছনে ছুটতে থাকি, কিন্তু আমাকে রেখে চলে যায়। আমি একটা রিক্সা নিয়ে পেছন পেছন বাসার দিকে চলে আসি। এসে ছোট মা বলে, সালাফি, লামিয়ার কি হয়েছে বাবা? ও কাঁদতে কাঁদতে কেন জানি বাসায় এসে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কিছু না ছোট মা, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি দেখছি। আমি রুমে এসে বইয়ের ব্যাগটা রেখে লামিয়ার রুমে গেলাম। গিয়ে দরজা নক করার জন্য হাত দিতে দরজা খুলে গেল। রুমে ঢুকে দেখি লামিয়া উপরে শুয়ে আছে আর কাঁদছে। আমার মাথায় হাত রাখতেও পিছন ফিরে আমাকে দেখে ঝাটকে হাত দূরে সরিয়ে দিয়ে বলল, তুই তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না, আমার থেকে দূরে থাক। কি বলছো এসব তুমি? আমি ঠিকই বলছি, তোর এইসব নোংরা হাত, জানি না আর কত মেয়ের হাত ধরেছিস। ওই হাত দে, শুধু হাত ধরেছিস নাকি আরও কিছু করেছিস কে জানে। এসব কি বলছো লামিয়া? ওফ, শাট আপ। তোর নোংরা মুখে আমার নাম নিবি না। আর তুই আমার রুমে ঢোকার সাহস করে পাইলি? আমি মাথা নিচু করে আছি। কি হলো, উত্তর দে। রাস্তার ছেলে হয়ে আমার রুমে আসার অনুমতি তুই কোথায় পাইলি? আমি কিছুই বলছি না। এবার আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাস্তার কুকুরকে খাওয়ালেও সে বেইমানি করে না, আর তুই তো রাস্তার কুকুরের চেয়েও নিকৃষ্ট। আমার বাবার খাইস, আমার বাবার টাকায় ফুটানি করিস, আবার আমাদের সাথে বেইমানি করিস। আচ্ছা, তোর জন্য আমরা কি করি নাই বল? তবুও কেন এরকম করলি? আমি মাথা নিচু করে কাঁদছি। তুই কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোর মুখ যেন কালকের পর এই বাড়িতে না দেখি। সত্যি তোকে দেখে আজ আমার ঘৃণা হচ্ছে। তোর মতো রাস্তার ভিখারিকে কিভাবে এই লামিয়া চৌধুরী বন্ধু বানালো। আমি এর অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম। ছোট মা দরজা ধরে সবকিছু শুনেছিল। আমি চলে যাওয়ার পর ছোট মা লামিয়ার কাছে গিয়ে বলে, ছেলেটাকে এইভাবে অপমান না করলেও পারতিস। ছোট মার চোখে পানি। হঠাৎ লামিয়া ছোট মাকে জাপটা করে ধরে কাঁদতে থাকে। কিছু সময় পর ছোট মাকে ছেড়ে বলে, আম্মু, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। ছোট মা চলে আসে। অন্যদিকে আমি রুমে সহজর ধারায় কাঁদতে থাকি। লামিয়া যে আমাকে এইসব বলতে পারলো, ও কি বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি? ও আমাকে এতটা অপমান করতে পারলো? আবার ভাবলাম, যা বলেছে সত্যিই তো বলেছে। আমি এদের টাকায় খাচ্ছি, পড়ছি, একটা রাস্তার ছেলের এতদিন ভরণ পোষণ দিয়েছি, এটাই অনেক। না, আর এ বাড়িতে থাকা যাবে না, চলে যেতে হবে আমাকে। এইসব ভাবছি আর কাঁদছি। আজ নিজেকে খুব একা লাগছে, যেমনটা লেগেছিল প্রায় 9 মাস আগে বাসা থেকে চলে আসার সময়। আজ আমার পাশে কেউ নেই। হে আল্লাহ, আমার সাথে বারবার কেন এমন হয়? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে বারবার আমাকে শাস্তি পেতে হয় কেন? কেমন পাপ করেছি আমি? কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। রাতে ছোট মা এসে জাগিয়ে দিল আর বলল, দেখ দেখি ছেলের কাণ্ড। আয় খেতে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। লামিয়া খেয়েছে ছোট মা? না, ও টেবিলে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। ছোট মা, তুমি আঙ্কেল আর লামিয়াকে খাবার দিয়ে আমার জন্য একটু নিয়ে আসবে? শেষবারের মতো তোমার হাতে খাবো। তা ঠিক আছে, কিন্তু শেষবারের মতো মানে? কিছু না, তুমি নিয়ে আসো তো। এরপর ছোট মাকে আঙ্কেল আর লামিয়াকে খাবার দেয়। আঙ্কেল আমার কথা বলে, ছোট মা বলে আমি তার হাতে খেতে চেয়েছি। এই কথা শুনে লামিয়া কেমন যেন করে তাকালো, তারপর কিছু খেয়ে চলে যায়। ছোট মা ভাত নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে। আমি খাচ্ছি আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদছিস কেন বাবা? কিছু না ছোট মা। আচ্ছা ছোট মা, আমি একটু তোমাকে খাইয়ে দিই। দেখ দেখি পাগল ছেলে কি বলে। আচ্ছা দে, আজকে আমার বাবাটার হাতে খাই। এরপর ছোট মাকে খাইয়ে দিলাম। ছোট মা খাওয়া শেষে চলে গেল।
আমি সব বই খাতা গুছিয়ে নিলাম, কোনো কাপড় নিইনি। এরপর আঙ্কেলের কাছে গেলাম। যে মানুষটা এতদিন আমার খেয়াল রাখলো, নিজের ছেলের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে রাখলো, আজকে তাকে না বলে গেলে মানুষের সাথে বেইমানি করা হবে। তাই আঙ্কেলের কাছে গিয়ে দেখি ছোট মাও আছে, তাই আঙ্কেলকে একটু সাইডে আসতে বললাম। এরপর আঙ্কেলের হাত ধরে ছাদে নিয়ে আসলাম। কি হলো, রাতের বেলায় আমাকে ছাদে নিয়ে আসলি কেন? আঙ্কেল, একটা কথা বলবো, আপনি রাগ করবেন না আর নাও করবেন না। আমাকে ছুঁয়ে কথা দেন। কি কথা আগে বলো। আগে কথা দেন। আচ্ছা বাবা, দিলাম, এখন বলো। আঙ্কেল, কাল সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছো এসব? তোমার কোথাও যাওয়া হবে না। যতদিন আমি বেঁচে আছি তুমি কোথাও যেতে পারবে না। না আঙ্কেল, তা হয় না, আমি আর এখানে থাকতে পারবো না। আর আপনি কিন্তু কথা দিয়েছিলেন। এখানে থাকতে তোমার কি সমস্যা হচ্ছে আমাকে বলো। কি বলছেন আঙ্কেল? এখানের কথা আমি কোনোদিনও বলবো না, বলতে পারবো না। এক বাবা মাকে হারিয়ে নতুন বাবা মা খুঁজে পেয়েছি, তাদের কথা কিভাবে বলবো বলেন? তাহলে তোমার সমস্যা কি? আমি একটা রাস্তার ছেলে আঙ্কেল। আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনারা অনেক কিছু করেছেন আমার জন্য। আপনারা যা করেছেন তা কখনো পরিশোধ করতে পারবো না। আর যদি আপনাদের সাহায্য নিয়ে চলি, তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব আঙ্কেল। আর এই বাসায় আমার মতো ছোট লোক থাকলে হয়তো অনেকের সমস্যা হতে পারে। তাই আমি চলে যাচ্ছি আঙ্কেল, পারলে মাফ করবেন। আর এই কাগজটা লামি ম্যামকে দেবেন। আর ছোট মাকে কিছু বলবেন না প্লিজ, আমার কসম রইল। এই বলে আমি চলে আসলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো কেঁদেই দিতাম। আর আঙ্কেল কোথাও যেতে দিত না। আঙ্কেল রুমে গিয়ে টপ করে বিছানায় বসে পড়ে। ছোট মা বলে, কি হয়েছে তোমার? আচ্ছা, সালাফিকে কি কেউ কিছু বলেছে? এরপর ছোট মা সবকিছু আঙ্কেলকে খুলে বলে। সব শুনে আঙ্কেল বলেন, অনেক বড় অন্যায় করে ফেলেছো তোমরা। তোমাদের জন্য আজ আমি আমার ছেলেকে হারিয়ে ফেললাম। মানে কি বলছো তুমি? কিছু না, ভালো লাগছে না। অন্যদিকে লামিও খুব কাঁদছে। কি বলতে কি বলে ফেলেছে। ওর তো এসব বলার ইচ্ছে ছিল না, তাহলে কেন বলেছে? রাগের মাথায় কি থেকে কি বলে ফেলে। ও খুব কাঁদছে, কারণ ওর ভালোবাসার মানুষকে আজ ও রাস্তার কুকুরের সাথে তুলনা করেছে। ও চোখের পানি আজ বাদ মানছে না। মনে মনে বলতে লাগলো, আমার পাগলটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, ওর কাছে আমাকে মাফ চাইতে হবে। ওকে আমি হারাতে চাই না, ওকে আমি ছাড়া বাঁচবো না। এই বলে রুম থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে। অন্যদিকে আজকে আমার আপুর কথা খুব মনে পড়ছে, তাই ফোনটা অন করে ভাইয়ের ফোনে কল দিলাম, শুধুমাত্র আপুর ভয়েসটা শোনার জন্য। আজকেও একই নম্বরে কল এসে দেখে আমান ভাইয়া হাসপাতালের একটা সাইডে এসে ফোনটা রিসিভ করে। হ্যালো, আমি আমান ভাইয়ের কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেলাম। কেমন আছিস ভাই? কোথায় আছিস তুই? আমান ভাই আমাকে চিনতে পেরেছে, তাই কল কেটে দিতে চাইলে বলল, তোর আপুর কসম, কল কাটবি না। আমি ভালো করে জানি তুই সালাফি। আচ্ছা শোন না, একটা সুখবর আছে তোর জন্য। কি সুখবর? তোর ভাগ্নি হয়েছে, একদম তোর মতো দেখতে। কি বলছেন ভাইয়া? আমার ভাগ্নি হয়েছে? কোথায় আমার ভাগ্নি? আর আপু কেমন আছে? তোর আপু ভালো আছে আর আমরা হাসপাতাল আছি। তুই কোথায় আছিস বল ভাই? সব মান অভিমান শেষ করে চলে আয় প্লিজ। তোর আপু সব সময় তোর জন্য কাঁদে, কিছু খায় না, শুধু তোর নাম ধরেই কাঁদে আর বলে তুই ফিরে আসবি। তুই আর রাগ করে থাকিস না ভাই, তোর ভাগ্নির কথা চিন্তা করে ফিরে আয়। আর না হলে আমাকে বল তুই কোথায় আছিস। আমি অনেক দূরে আছি ভাইয়া, ছুটে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোনো উপায় নেই ভাইয়া। জানি না কোনোদিন ফিরবো কিনা। আপু আর মামনির খেয়াল রাখবেন। আর আপুকে আমার কথা বলবেন না দয়া করে। ভালো থাকবেন। আর আব্বা আমারও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ভাই একটা কথা। আমি কল কেটে দিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলাম। আজ আমার আপুটার খুব কষ্টের দিন, আমি ওর কাছে নেই। আমি পারলাম না আপুর কাছে থেকে ওর হাত ধরে বলতে যে আপু চিন্তা করিস না, তোর ভাই তোর পাশে আছে। আমি বলতে পারলাম না আপু তুই ভেঙে পড়িস না, তোর ভাই তোর কিছু হতে দেবে না। আমি পারলাম না আমার আপুর পাশে থেকে ওর কষ্টগুলোকে ভাগাভাগি করে নিতে। আমি পারলাম না আমার ভাগ্নিটাকে কোলে নিয়ে বলতে যে দেখো আম্মু, আমি তোমার মামা, আমাকে মাফ করে দিস আপু। আমি একজন ভালো ভাই হতে পারলাম না, আমি একজন দায়িত্বশীল ভাই হতে পারলাম না, আমি একজন ভালো মামা হতে পারলাম না। অনেকক্ষণ কাঁদলাম। একসময় উঠে বইয়ের ব্যাগ হতে আপুর একটা ছবি বাহির করে নিজে নিজে বলতে লাগলাম, হে আপু, তুই কি শুনতে পাচ্ছিস? হয়তো শুনতে পাচ্ছিস। দেখ, কয়েকটা দিনের ব্যাপার, তোর বিয়ে হলো, আমান ভাইয়ের মধ্যে একটা রাজপুত্র পেলি, আমাদের সবাইকে ছেড়ে চলে গেলি। যাওয়ার দিন সে কি কান্না তোর, আমাকে ছাড়তেই চাচ্ছিলিস না তুই। আর আজকে তুই কত সংসারে হয়ে গেছিস, আজকে তুই এক সন্তানের মা হয়ে গেলি। খুব ইচ্ছে ছিল এই দিনে তোর হাত শক্ত করে ধরে বলতে যে আপু ভয় করিস না, তোর ভাই তোর কাছে আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর মেয়েকে কোলে নিয়ে খুব বলার ইচ্ছে ছিল, আপু তোর মেয়েটাকে আমাকে দিবি। কিন্তু পারলাম না রে আপু, পরিস্থিতি সব ওলট পালট করে দিল। তবু যেখানে থাকি তোর জন্য দোয়া করি আপু, তুই ভালো থাক। আর আমি তোকে কোনোদিনও ভুলবো না আপু,
আমি তোকে খুব ভালোবাসি। লামিয়া এসে দেখে আমি কারো ছবি বুকে নিয়ে বলছি ভালোবাসি। তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার সামনে এসে হাত থেকে ছবিটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। কি করছো তুমি? ছবিটা আমাকে দাও, ছিল না প্লিজ। এই ছবিটা আমার একমাত্র সম্বল, আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ। কুত্তার বাচ্চা, ছোট লোক, রাস্তার কিট, চরিত্রহীন। বাবা মা সঠিক শিক্ষা দিতে পারে নাই বলে আজ তুই এইরকম হয়েছিস। বাবা মা যেমন হবে সন্তানও তো সেই রকমই হবে। আর তোর বাবা মায়ের তো পরিচয়ই নেই। কার পাপের ফল যে তুই সেটাও তোর মাই ভালো জানে। আমি কিছুই বলছি না, আগের মধ্যে চুপ করে আছি। তুই আমার বাসায় থেকে অন্য মেয়ের ছবি বুকে নিয়ে ভালোবাসি বলছিস? এরকম রাস্তার কিট লম্পটের জন্য আমার বাসায় কোনো জায়গা নেই। তোর স্থান রাস্তায়। আর আজকে তোকে তোর প্রাপ্য জায়গায় আজ তোকে দিয়ে আসবো। ভাবছিলাম তোর সাথে খারাপ ব্যবহার করে ভুল করেছি, তোর কাছে মাপ চাইতে আসছিলাম, কিন্তু তুই এটাই ডিজার্ভ করিস। এ বলে লামিয়া আমার কলা ধরে টানতে টানতে রাস্তায় এনে ফেললো। আঙ্কেল ছোট অনেক বাধাতে চেষ্টা করে, কিন্তু লামিয়া কারো কথাই শোনেনি। এবার বইগুলো এনে ব্যাগসহ আমার মুখের উপর সরে মারে। এতে বইয়ের বাড়ি খেয়ে আমার ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে, কিন্তু লামিয়া সেদিকে কোনো খেয়াল নেই। এরপর কাপড়গুলো আমার দিকে ছুঁড়ে মেরে বলে, কোনো রাস্তার ভিখারিকে ভিক্ষা দিয়ে আমরা ফেরত নেই না, মনে কর এগুলো তোকে ভিক্ষা দিলাম। এই বলে দরজা আটকে দেয়। আমি মুসকে মুসকে হাসতে হাসতে বইগুলো আমার ব্যাগে গুছিয়ে নিতে শুরু করলাম। আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। বইগুলো নিয়ে অজানা পথে হাঁটা শুরু করলাম। হায় রে দুনিয়া, হায় রে ভালোবাসা। যাকে ভালোবাসে তাকে একটু বিশ্বাস করতে পারে না। আচ্ছা, বিশ্বাস ছাড়া কি ভালোবাসা হয়? আমাকে তো একটু কথা বলার সুযোগ দিতে পারতো, কিন্তু তাও পেলাম না। বাবার টাকা নেই বলে এই নাকি ভালোবাসা। খুব হাসি পাচ্ছে। অন্যদিকে দরজা আটকে দেওয়ার পর লামিয়া বলে, আব্বু আম্মু আজ থেকে ওই লম্পট এতিম চরিত্রহীনটার নাম মুখেও কেউ আনবে না। আঙ্কেল হঠাৎ লামির কাছে গিয়ে ঠাস করে চড় মারে। আঙ্কেল ছোট মা কাছে। বাবা, তুমি আমাকে মারলে, তবুও ওই এতিমটার জন্য? খবরদার, আর ওকে এতিম বলবি না। ও এতিম না। আঙ্কেলের কথায় ছোট মা লামিয়াও শখ খায়। হ্যাঁ, ঠিক বলছি, ওরও পরিবার আছে। এরপর আঙ্কেল সবকিছু খুলে বলে আমার অতীতের সব কথা। সবকিছু শুনে লামিয়া দপ করে সোফায় বসে পড়ে। লামিয়া কাঁদতে কাঁদতে বলে, কিন্তু ও তো কোনো একটা মেয়ের ছবি বুকে নিয়ে বলছিল ভালোবাসি। আমি নিজের কানে শুনেছি। সালাফি ওর বোনকে খুব ভালোবাসতো। হতে পারে ওটা ওর বোন। আমি আজ পর্যন্ত দেখি নাই সালাফি কোনো মেয়ের সাথে কথা বলেছে। আঙ্কেলের কথা শুনে লামিয়া কাঁদতে লাগলো। এরপর আঙ্কেল বলেন, কালকে তো ছেলেটা চলেই যেত, আজকে এতটা অপমান করে তাড়িয়ে দেওয়া কি খুব দরকার ছিল? কালকে সকালে চলে যেত মানে? এরপর আঙ্কেল কাগজটা লামিয়ার হাতে দেন। কাগজটা খুলে পড়তে শুরু করে, প্রিয় লামিয়া, ছোট লেখের বাচ্চা হয়ে তোমাকে প্রিয় বলে ফেলেছি, মাফ করে দিও। আমি এমন কোনো কাজ করিনি যেটাতে তুমি কষ্ট পাবে। সবসময় তোমাকে ভালো রাখার, হাসি খুশি রাখার চেষ্টা করেছি। তোমার ভালোবাসা আদর যত্ন পেয়ে আমি আমার জায়গাটার কথা ভুলেই গিয়েছিলাম। তোমাকে ধন্যবাদ আমাকে আমার জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি তোমাকে কখনো ঠকাইনি। তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিও। আর তোমার ঘৃণার পাত্র হতে চাই না। ভালো থেকো। এতে অবহেলিত ছেলে সালাফি। চিঠিটা পরে লামিয়ে দৌড় দিয়ে দরজা খুলে দেখে আমি নেই, শুধু কাপড়গুলো পরে আছে আর রক্ত পড়ে আছে রাস্তায়। রক্ত দেখেও ভয় পেয়ে যায় আর চতুর্দিকে দৌড়াতে লাগলো, পাগলের মতো করতে লাগলো। আবার কাপড়গুলো কাছে সে রাস্তায় পরে কাঁদতে লাগলো। আঙ্কেল ছোট অনেক বোঝাচ্ছে, কিন্তু ও কোনো কথাই শুনছে না, শুধু বলছে, আব্বু আমি আমার সালাফিকে হারিয়ে ফেলছি। আব্বু আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলছি। তোমরা ওকে খুঁজে এনে দাও। তোমরা ওকে আমি হাঁটছি তো হাঁটছি অজানা গন্তব্যে। জানি না আমার গন্তব্য কবে শেষ হবে, কখন শেষ হবে, আর আদৌ শেষ হবে কিনা, না আমার জীবনটা এভাবেই চলতে থাকবে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। কারণ যার জীবনে সুখ নেই তার জীবনে সুখ হয়তোবা কখনো আসে না। গল্পেও যদি আসে, বাস্তবে আসে না। দুঃখ তো দুঃখই থাকে, সুখের দেখা মেলে আবার সুখটা সে হারিয়ে যায়, কখনো স্থায়ী হয় না। তো কেমন হয়েছে অবশ্যই গল্পটা কমেন্ট করে জানাবেন। তো যদি পরের সিজন তৈরি করা হয় এর কাহিনী নিয়ে, তো অবশ্যই আপনাদের জানানো হবে আর ভিডিওটি আপলোড করা হবে। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, কেউ সিজন 2 নিয়ে এত তাড়া দিবেন না, কারণ যদি হয় তাহলে দেওয়া হবে। আর আগেই তো বললাম, সব কষ্ট কিন্তু শেষ হয় না।